আচ্ছা, আমরা গ্রুপ ডি, যেখানে আমাদের 3 নম্বরের প্রশ্ন আছে, সেখানে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। এগুলো বইতে একদম ভালোভাবে রয়েছে, তাই জন্য আমি বইয়ের থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের সময় আমরা বয়েলের সূত্রটার থেকে যে গাণিতিক রূপটা পাই সেটা লিখব। তার আগে কোনটাকে কি বলা হয় সেটা ধরে নিতে হবে। মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি ও তাপমাত্রা টি, এটা প্রথমেই ধরে নেব। তারপরে তাপমাত্রার ক্যাপিটাল টি বা পরম তাপমাত্রা টি লিখলে বেশি ভালো হয়। এখানে একটা পরম কথাটা জুড়ে দেবে, কারণ আমরা যে সূত্রটা করছি সেটা আমরা পরম উষ্ণতার জন্যই করছি। এবার 1 নম্বরে লিখব, বয়েলের সূত্রানুসারে ভি সমানুপাতিক 1/p যখন গ্যাসের ভর ও টি স্থির থাকে। 2 নম্বর, চার্লসের সূত্রানুসারে ভি সমানুপাতিক টি যখন গ্যাসের ভর এবং পি স্থির থাকে। এগুলো নিচে নিচে লিখব। সুতরাং এবার হয়ে যাচ্ছে ভি সমানুপাতিক টি/পি, সব পরপর নিচে নিচে, এরকম পাশাপাশি হবে না। যখন গ্যাসের ভর স্থির কিন্তু টি ও পি উভয়ই পরিবর্তিত হয়। এই ব্র্যাকেটে যা যা আছে সেটা লিখতেই হবে। তাহলে ভি সমান সমান কে ইন্টু টি/পি, বা একবারে পিভি/টি ইকুয়াল টু কে। কে একটি ধ্রুবক, এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে, গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না, শুধুমাত্র গ্যাসের ভরের ওপর নির্ভর করে। তাহলে এটাই হলো আমাদের চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়, মানে সমন্বিত রূপ। এবার এখান থেকে আমরা আরেকটুখানি দেখাতে পারি যে যদি T1, T2, T3 প্রভৃতি তাপমাত্রায় গ্যাসের চাপ যথাক্রমে P1, P2, P3 এবং আয়তন V1, V2, V3 হয়, তাহলে P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2 ইকুয়াল টু P3 V3/T3 ইকুয়াল টু K হবে। এটি হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূচক সাধারণ সমীকরণ। এতটা অবধি দেখিয়ে দেওয়া উচিত। এটা কেউ ইচ্ছে করলে দুটোও দেখাতে পারো, তবে যেরম বইতে আছে সেরম দেখালে ভালো হয়। এর সঙ্গের প্রশ্নটা রয়েছে যে অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো। এটা একটা জাস্ট ছোট্ট সূত্র। সম চাপে এবং সম তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান। শুধু এটুকু আমাদের লিখে দিতে হবে, কারণ শুধু বিবৃতি চেয়েছে। এরপরে 4.2-তে চলে যাচ্ছি। একটা অঙ্ক বলেছে, এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কলিচুনের সঙ্গে মিশিয়ে করতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5 দেওয়া আছে। তাহলে আমরা এই ধরনের অঙ্কে আমাদের প্রথমে বিক্রিয়াটা প্রয়োজন পড়ে। তাহলে আমাদের বিক্রিয়াটা, আমরা অ্যামোনিয়া পড়েছি, বিক্রিয়াটা হচ্ছে 2NH4Cl প্লাস CaOH হোল 2, অ্যারো দিয়ে তৈরি হয় CaCl2 প্লাস 2H2O প্লাস 2NH3। এবার এই সমীকরণটার মধ্যে আমাদের NH4Cl আর NH3টা লাগবে। এবার NH4Cl এর পারমাণবিক ভরগুলো, প্রত্যেকটার পারমাণবিক ভর থেকে আণবিক ভরটা বার করতে হবে। 2 অণু আছে এখানে, তাহলে 2 বাইরে, N এর জন্য 14, H এর জন্য 1 × 4 যেহেতু 4টে আছে, ক্লোরিনের জন্য 35.5। আণবিক ভর হচ্ছে 14 প্লাস 4 প্লাস 35.5, সেটা 2টো অণু আছে বলে 107। অ্যামোনিয়ার আমরা জানি আণবিক ভর হয়ে যায় 14 প্লাস 1 × 3 করে 17, 17 দুগুণে 34। তার মানে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় যখন কলিচুনের সঙ্গে বিক্রিয়া করা হয়। তাহলে এই যে 17 গ্রাম অ্যামোনিয়া, মানে 34 গ্রাম পাওয়া যায়। এবার অ্যামোনিয়ার তো আণবিক ভর 17 গ্রাম, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করবে। তাহলে 34 গ্রাম কতটা আয়তন অধিকার করবে? জাস্ট ডাবল, তাহলে 44.8 লিটার। এইবার আমরা এভাবে করছি, 44.8 লিটার অ্যামোনিয়া পেতে 107 গ্রাম NH4Cl লাগবে। ঠিক আছে, 34 গ্রাম মানে 44.8 লিটার, আর 44.8 লিটার পেতে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে। তাহলে 1 লিটার পেতে কত লাগবে? 107/44.8 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড।
আর 89.6 লিটার অ্যামোনিয়া পেতে লাগবে 107 ইন্টু 89.6 বাই 44.8 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার এই দুটো কাটাকুটি যাচ্ছে, পুরো 44.8 দিয়েই কাটলে 2 হয়, তাহলে 2 ইন্টু 107 করলে 214, এটা হচ্ছে আমার অঙ্কের আনসার। পরে আরেকটা অঙ্ক দেওয়া রয়েছে, 20 গ্রাম কঠিন যৌগ এ উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস সি এর এসটিপিতে আয়তন হয় 5.6 লিটার। তাহলে সি এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। সমীকরণটা লিখবো আবার। সমীকরণে কি বলা আছে, যে এ থেকে তাপ দিলে, এটা তাপের চিহ্ন, বি আর সি পাওয়া যায়, এ সলিড, বি সলিড, সি গ্যাস। এর ভর 20 গ্রাম, বি এর ভর 9 গ্রাম, তাহলে সি এর ভর আমরা জানি ভর বিনষ্ট হয় না রাসায়নিক বিক্রিয়ার সময়, তাহলে সি এর ভর 11 গ্রাম। এবার এই যে 11 গ্রাম সি, সেটার আয়তন এসটিপিতে 5.6 লিটার, তাহলে এসটিপিতে 5.6 লিটার সি গ্যাসের ভর হচ্ছে 11 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত হবে, 11/5.6, আর 22.4 লিটারের ভর কত হবে, 11/5.6 ইন্টু 22.4। এখানে 5.6 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে সরাসরি, 4 দিয়ে 5.6 দিয়ে কাটলে 4 হবে, তাহলে বেরোলো 44 গ্রাম। তাহলে 22.4 লিটার আয়তন যদি সে এসটিপিতে অধিকার করে, তাহলে তার ভর তখন 44 গ্রাম। তাহলে এটাই তার, এই সংখ্যাটাই তার আণবিক ভর। তাহলে সি এর আণবিক ভর 44। প্রশ্নে আপেক্ষিক কথাটা আছে, তাহলে এখানে আমরা আপেক্ষিক কথাটা লিখে দিচ্ছি, সি এর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 44। পরের প্রশ্ন হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, এটা তাপের চ্যাপ্টার, এটা আমরা এখানে আর আলোচনা করছি না, 4.4-এ চলে যাচ্ছি। অবতল দর্পণ দ্বারা কিভাবে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ বর্ণনা করো। এগুলো এই চিত্রসহ বর্ণনাতে পুরোপুরি 3 নম্বর থাকে, এর মধ্যে চিত্রের নম্বরটাও কিন্তু থাকে আর কি, চিত্র সঠিক না হলে কিন্তু নম্বর কাটা যাবে। তাহলে এটা আমরা অবতল দর্পণের সাহায্যে আমাদের অসৎ প্রতিবিম্ব তৈরির চিত্র বলেছে, এটা হচ্ছে চিত্র। এই আমার অবতল দর্পণ, এটা আমার মেরু, এই পয়েন্টটা মেরু পি, এই পয়েন্টটা মেরু পি, এটা আমার ফোকাস এফ, আর বস্তুটাকে রাখা হয়েছে ও পয়েন্টে, O1 হচ্ছে আমার বস্তু, ঠিক আছে। অবজেক্ট, বস্তুকে ইংরেজিতে অবজেক্ট বলে, তাই O1 নাম দেওয়া হয়েছে, সেটা মেরু আর ফোকাসের মধ্যে থাকতে হবে। এবার আমার এই যে বস্তু থেকে একটা আলোক রশ্মি, এই যে পিঙ্ক কালার দিয়ে করা আছে, সেটা প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, গিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে পাস করবে, সেটা নীল রেখায় দেখানো হয়েছে। আরেকটা কেমনভাবে যাবে বলো তো, বক্রতা কেন্দ্র সি এবং O1 ছুঁয়ে যাবে, মানে সি থেকে O1, সি আর O1কে যুক্ত করলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইন বরাবর যাচ্ছে, গেলে সি বরাবর যাচ্ছে যেহেতু, তার মানে সেটা দর্পণে লম্বভাবে পড়ছে, তাহলে যেভাবে পড়ছে সেই পথ দিয়েই উল্টো দিকে চলে যাচ্ছে। এবার এই দুটো রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করা হয়েছে, খুব হালকা আলোর রেখাটা, এখানে ওরা কালার দিয়ে করেছে বলে টানা রেখা করেছে, বা তুমি যখন খাতায় আঁকবে তুমি তো আর কালার ইউজ করবে না, তাই আমরা এটা ডটেড লাইন করব, যেটা আমার দর্পণের পিছনে সত্যি সত্যি আলোক রশ্মি যেখানে পৌঁছতে পারছে না, সেটা আমরা ডটেড লাইন করব। তাহলে দুটো ডটেড লাইন মিলল I1 পয়েন্টে, I1 থেকে প্রধান অক্ষের ওপর লম্ব টানলাম, I1I, সেটা হচ্ছে আমার অসৎ প্রতিবিম্ব। এবার এখানে এই ছবিটা এঁকে প্রত্যেকটা কি বলে দিতে হবে, যে পি হলো মেরু, এফ হলো ফোকাস, সি বক্রতা কেন্দ্র, O1 হলো বস্তু, I1 হলো প্রতিবিম্ব, এবং প্রতিবিম্ব হলো বস্তুর চাইতে আকৃতিতে বড়, অসৎ এবং সমশীর্ষ।
তাহলে এই ছবিটা আঁকা প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। প্রশ্নটা আরেকবার দেখে নিই। প্রশ্নটাতে ছিল চিত্রসহ বর্ণনা আছে, তাহলে আমাদের একটুখানি লিখতে হবে। যেটা আমি মুখে বললাম সেটাই লিখবো, যে কোন রশ্মি কিভাবে কোথা দিয়ে প্রতিফলিত হয়েছে, যেটুকু বলেছি সেটুকু লিখলেই একদম ঠিকঠাক। আর মনে রাখতে হবে যে ছবিতে কোনোভাবেই তীর চিহ্ন ভুললে কিন্তু চলবে না। তাহলে তীর চিহ্ন ভুললে কিন্তু একেবারে ওই ছবির নম্বরটা পুরো চলে যাবে। আয়তাকার কাচের স্ল্যাব বা সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো। প্রমাণ করো যে আপতিত নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হয়। এর সঙ্গে অথবাতে আছে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা = I1 + I2 - এটা আমাদের সেকেন্ড সামেটিভের কোয়েশ্চেন ছিল। এই দুটোই একদম বইতে সুন্দরভাবে আছে। এই দুটোরই ছবি আঁকা এবং তার প্রমাণ আমি তোমাদের পড়ানোর সময় তো বলেছিলাম যে এই প্রশ্ন দুটো অল্টারনেটলি আসে। এই পেপারে তো দুটো প্রশ্নই একসাথে দিয়ে দিয়েছে অরে, তার মানে দুটোই শিখতে হচ্ছে। তাহলে এই আমাদের ছবি, এই ছবি থেকে আমরা এখানকার প্রমাণটা করব। একদম বইতে যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ পড়তে হবে ভীষণ ভালো করে। এটা তো অলরেডি তোমরা কিছুদিন আগেই পরীক্ষা দিলে, আশা করি এটা আমাকে আর বলতে হবে না। একটা কথা বলার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে তোমরা যে পরীক্ষায় লিখেছো না, অনেকেই না এই শুরুটা কিছু লেখোনি, সেটা করলে কিন্তু হবে না। শুরুতে আমাদেরকে লিখে নিতে হবে যে PQ পথে আলোকরশ্মি এসে AB প্রতিসারক তলে পড়ে প্রতিসৃত হয়ে QR পথে গেছে, তারপরে AC প্রতিসারক তলে দ্বিতীয়বার প্রতিসৃত হয়ে RS পথে নির্গত হয়েছে। এবার প্রথমে Q বিন্দুতে লম্ব টানা হলো এবং R বিন্দুতে সেই লম্ব দুটো পরস্পরকে N' বিন্দুতে ছেদ করলো। তারপরে Q বিন্দুতে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1 এবং R বিন্দুতে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2। এবং আরেকটা লাইন লিখতে হবে যে আপতিত রশ্মিকে PQকে যদি আমরা সামনের দিকে বর্ধিত করি এবং নির্গত রশ্মি RSকে পেছনের দিকে বর্ধিত করি, তাহলে তারা এখানে এটা O বিন্দুতে মিলিত হয় এবং এখানে যে কোণ গঠিত হয় সেটি হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। এই প্রথমের ভূমিকা এটা লিখতে হবে, তারপরে প্রমাণ আসবে। এখানেও কিন্তু ঠিক তাই। PQ আলোকরশ্মি সমান্তরাল কাঁচফলকের AB তলে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে কাঁচের মধ্যে প্রবেশ করলো QR পথে এবং তারপরে কাঁচফলকের দ্বিতীয় তলে আপতিত হয়ে সেখান থেকে দ্বিতীয়বার প্রতিসৃত হয়ে RS, এখানে এসটা দেখানো নেই, এটা লিখে দেওয়া দরকার, RS পথে নির্গত হলো। এবার এখানে আমরা বলে নেব যে দুটি আপতন বিন্দু Q এবং R, এই দুটি পয়েন্টে আমরা দুটি আপতন বিন্দুতে আমরা দুটি অভিলম্ব টানলাম। এবার Q বিন্দুতে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1 এবং R বিন্দুতে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2। এইভাবে প্রথমে শুরুটা লিখে নিতে হবে, তারপরে আমরা প্রমাণে যাব। এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা স্নেলের সূত্র ব্যবহার করি। sin I1/sin R1 হচ্ছে বায়ু মিউ কাঁচ, যেটাকে আমরা শর্টে MUG লিখি। আবার R বিন্দুতে প্রতিসরণের জন্য sin R2/sin I2 হয়ে যায় G মিউ A, ঠিক আছে, মানে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এবার MUG আর G মিউ A হচ্ছে একে অপরের অন্যোন্যক। সেখান থেকে আমরা বলতে পারি যে sin I1/sin R1 = sin I2/sin R2। এবার R1 R2 হচ্ছে একান্তর, তাহলে এই তলাটা সমান হয়ে গেল। তাহলে sin I1 = sin I2, তাহলে এখান থেকে I1 I2 সমান হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ভাবে প্রমাণ করতে হবে।